আসসালামু আলাইকুম। আজ মে দিবস। আজকের বক্তৃতার শুরুতেই মে দিবসকে নিয়ে কিছু কথা তো বলতেই হয়। মে দিবস সম্পর্কে সচেতন সমাজ অল্প বিস্তর জানেন। তো মে দিবস হচ্ছে 1886 সনে আন্দোলনরত শ্রমিকদের উপরে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য শ্রমিককে হত্যা করেছিল। তারই স্মরণে এই দিবসটি পালিত হয় এবং সেদিন থেকে 4 মে পর্যন্ত যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সমগ্র শ্রমিক শ্রেণী যে সংগ্রামী ভূমিকা এবং ঐক্য দেখিয়েছে, তাতে শিল্পাঞ্চলের শিল্পোন্নত দেশগুলোর সকল দেশের শাসকরা মাথা নত করেছিল এবং শ্রমিকদের মূল দাবি ছিল 8 ঘন্টা কাজ করা। আগে 12 ঘন্টা 16 ঘন্টাও কাজ করানো হতো। এই 8 ঘন্টা কাজ করার বিষয়টাকে তারা মেনে নিয়েছিল। তবে এখানে একটি বিষয় ছিল যে আন্দোলনরত হে মার্কেটে শ্রমিকদের যখন পুলিশ ঘেরাও করে রেখেছিল, এ সময় কোনো এক অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের উপর একটি বোম নিক্ষেপ করে। তখনই পুলিশ বেপরোয়া হয়ে গুলি চালিয়েছিল, কিন্তু তবুও পুলিশের রেহাই পায়নি, ওদের শাস্তি হয়েছিল। তো এই মে দিবস স্বাধীনতার পরে আমাদের পাক ভারত উপমহাদেশের গুরুত্ব কমে গেছে কিছুটা। আমি পাকিস্তান আমলেও দেখেছিলাম আমাদের ফেনী টেনি এসব অঞ্চলেও খুব সাড়ম্বরে মে দিবস পালিত হতো। মে দিবস এক কথায় আমরা যেমন ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়ে ভাষাকে টিকাতে হয়েছিল, তেমনিভাবে শ্রমিকদের দাবি আদায় করতে হয়েছিল আমেরিকার শিকাগো নগরের ওই হে মার্কেটে জীবন দিয়ে। সেরকমই আমাদেরটা হয়তো একটা বিশেষ পরিমণ্ডলে, আর ওঠা ছিল সমগ্র বিশ্বে। যেমন আজকেও চায়নাতে, রাশিয়াতে, শিল্পোন্নত দেশগুলোতে কেউ কোনো কাজ করছে না, সবাই রাস্তায়, সমস্ত মানুষ রাস্তায়। তো আজকে একটা জিনিস আমার ভালো লেগেছে, আজকে আমি বেরিয়েছিলাম, তো তখনকার মতো এরকম পরিস্থিতি ঢাকা শহরে আমি দেখি নাই। কোনো রিক্সা নাই, গাড়ি ঘোড়াও কম। আমি শুধু চিন্তা করছিলাম যে বিএনপি আওয়ামী লীগ একসাথ হয়ে যদি হরতাল দেয়, তবু রিক্সাওয়ালাদের ঠেকানো আজকাল কঠিন, খুব এটা ঠেকানো যায় না। কিন্তু আজকের এই মে দিবসে কিন্তু সেই রিক্সাওয়ালারাও প্রায় রিক্সা চালাচ্ছিল না। তো এইটা নিশ্চয়ই আজকে কেন রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে না তাদের মধ্যে তাদেরকে জানানো হয়েছে, এটা একটু ভালো লেগেছে। তো এখন যেটা হচ্ছে, মে দিবসে আমাদের এখানে আজও তবুও কিন্তু এখনো পুরোপুরি মে দিবসে যেই দাবিগুলো আদায় করা হয়েছিল সেগুলোকে পুরোপুরি এখনো মানা হচ্ছে না, মানা হয় না। তো এখন আমার মনে আছে আমি পাকিস্তান আমলে 64 সনে প্রথম মাইক ধরেছিলাম এই মে দিবসে। বালিগাঁওয়ের শ্রমিক নেতা জয়নাল এরা আমাকে খাজা সাহেবের নিচে একটা কক্ষ ছিল, সেই কক্ষে একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে আমার পরিষ্কার মনে আছে এখনো, আকরামুজ্জামান, অ্যাডভোকেট আকরামুজ্জামান ছিল। তো এখন একটা কৈফিয়ত দিতে হয়, সেটা হচ্ছে আমি বোধহয় আমার গত মিটিংয়ে বলেছিলাম, গত ভাষণে, যে 1 মেতে আমরা একটা কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছিলাম। তো সেই কর্মসূচিটা পালন করা একেবারেই সহজ ছিল। সেটা ছিল কিছুটা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন। কিন্তু কিছুদিন আগ থেকেই হঠাৎ করে যারা মানববন্ধনের উদ্যোগ নেবে তারা 2-1 জন বললেন যে এই দিন হচ্ছে শ্রমিকদের দিবস, সেদিন শত শত শ্রমিক সংগঠন প্রেস ক্লাবের সামনে ভিড় করবে। তাদের ভিড়ের মধ্যে আমরা গিয়ে অনাহত একটা
ঝামেলায় পড়ব, এটা বোধহয় মে দিবসে করা ঠিক হবে না, বিশেষ করে প্রেস ক্লাবের সামনে। তো সেই থেকেই আমরা খানিকটা মানসিকভাবে এটাকে বাতিল করে রেখেছিলাম। তবুও আমাদের আগের ঘোষণা যেহেতু আমরা পুরোপুরি বাতিল করি নাই, যারা উদ্যোগ নিয়েছিলাম উদ্যোক্তাদের মধ্যে সিদ্ধান্ত ছিল যে এটা আপাতত বাতিল। তবে আমার ছিল না, আমাদের চাইতে আর একটু ভালো বুঝেন যারা, তাদের একজনের পরামর্শে আমরা এটা বাতিল করে রেখেছিলাম। কিন্তু আজকে আমি হাইকোর্টের মাজারে গেলাম, হাইকোর্টের মাজার থেকে আমাদের এইটার জন্য কোনো লোকজন এসছে কিনা এটা দেখার জন্য আমি সামনের দিকে একটু প্রেস ক্লাবে যেতে চাইলাম, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। প্রথমে পুলিশ বাধা দিল, পুলিশ বাধা দিলে যা হোক বলে কয়ে কোনো রকমে পুলিশকে সামাল দেয়া গেল, কিন্তু গাড়ি নিয়ে ওই ভিড়ের মধ্যে আর যেতেই পারলাম না। পরে শুনলাম যে সারাদিনই এরকম বিভিন্ন শ্রমিক, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ভিড়ে ওই এলাকার লোকারণ্য ছিল। তবু এটা অবশ্য আমরা পরিষ্কার পাকাপাকি ঘোষণা না দিলেও অনেকের মধ্যেই ধারণা ছিল যে এটা আমরা একটা করব, এবং ঢাকাতে অনেকেই আগ্রহী হয়েছিলেন যে সেখানে আসবেন। তো যেহেতু আমরা এটা করতে পারি নাই বা করি নাই, এই জন্য আমি খানিকটা দুঃখ প্রকাশ করছি। এখন একটা খবর দিই, কিছু কিছু লোকের উপকার হবে হয়তো তাতে। সেটা হচ্ছে আমি গত মাসে মালদ্বীপ ছিলাম বেশ কয়েকদিন, খুবই সুন্দর জায়গা। যারা শুধু ঘুরতে বা বিভিন্ন দেশ দেখতে পর্যটক হিসেবে যান বা আমাদের দেশ থেকে যাবেন, তাদের আমি বলি ওইখানে গেলে খুশি হবেন, ভালো লাগবে। চতুর্দিকে সমুদ্র, কেবল সমুদ্রের মাঝখানে কতগুলো দ্বীপ নিয়ে এই দেশটা, এবং এই দেশে অসংখ্য বাঙালি। আশ্চর্য, আমি কল্পনাও করি নাই, প্রায় বোধহয় লাখখানেক বাঙালি হবে। আমাদের ফেনীবাসীও 1000-1000-এর কম নয়। তো ওরা আবার অন্যান্য দেশের বাঙালিদের চাইতে একটু কেমন জানি উদার চেতা, ওরা একটু কোঅপারেটিভ, ওরা সহযোগিতা করে সবাইকে। আমি যে গেলাম, কি করবে ওরা না করবে এটা তারা ভেবেই পাচ্ছিল না। মানে ঘুম যাইতে দিতেছিল না, খাইতে দিতেছিল না, শুধু একটার পর একটা দেখা করতে আসে। এদিকে আওয়ামী লীগের লোকেরাও একটা সংবর্ধনার ছোটোখাটো আয়োজন করলো। আমি ওদেরকে বললাম যে দেখেন, অনাহুত এখানে যদি আওয়ামী লীগের মাধ্যমে আমাকে কোনো সংবর্ধনা দেন বা এটাতে পরে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। তারা বলছিল কেন? আমি বললাম আমি তো আওয়ামী লীগের কোনো পদে এখন নাই। তো তারা বলছিল যে আওয়ামী লীগের আপনি পদে নাই এটা আমাদের জানা আছে, আমরা যেহেতু এখানে আওয়ামী লীগ করি, দুনিয়াদারির খবর রাখি। কিন্তু আমরা তো এটাও জানি যে 86-এর আগ পর্যন্ত তো আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল ফেনীতে। সেই আওয়ামী লীগের তো আপনি জন্মদাতা, আপনি জন্ম দিয়েছেন। 86 তো নির্বাচন করারই কেউ ছিল না, আপনি যুদ্ধ করে সেখানে নির্বাচন করে জয় হয়েছিলেন, এবং আপনি একজন প্রথম শ্রেণীর মুক্তিযোদ্ধা। আপনাদের শ্রমে, অবদানে, ত্যাগে এদের স্বাধীন হয়েছে। সুতরাং কে কি বলবে আমরা এসব পরোয়া করি না, আমরা আপনাকে সংবর্ধনা দেবই, আপনাকে যেতেই হবে। এবং সেখানেও তারা যে আন্তরিকতা দেখিয়েছিল এটা অভূতপূর্ব। তো এই মাসের প্রথম দিনই ভাষণটা দেওয়ার সিদ্ধান্তটা হলো এই জন্য, যেহেতু আজকে মে দিবসকে স্মরণ করা খুবই প্রয়োজন মনে করি, আমার দায়িত্ব। তো এই মাসে আবার আমাদের রমজানটাও এই মাসেই শুরু হবে, এবং আমাদের একরাম হত্যার বা একরামের মৃত্যু দিবসও এই মাসেই 20 তারিখে। আবার সম্ভবত একরামের মামলার রায়ের কাছাকাছি চলে যাবে এই মাসে। এবং এতদিন থেকে আমরা যারা ভাবছিলাম যে মামলার সাক্ষী দিবে কে, এই মামলা তো কিছুই হবে না, পরিস্থিতি হঠাৎ কেমন জানি বদলে গেল। এখন বোধহয় গতকালও ম্যাজিস্ট্রেট সাহেবরা যে সাক্ষী দিয়েছেন, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে দোষীরা ছাড় পাচ্ছে না। এটার জন্য আমাদের যে এখন একরাম হত্যার বিচারের দাবিতে যে আন্দোলনের প্রয়োজন ছিল, সেই আন্দোলনটার গুরুত্বটাও কমেছে। অপরদিকে এই মাসেই আমাদের সাখাওয়াতের মামলাটাও নতুন পর্যায়ে যাবে, নতুন ধাপে উন্নীত হবে, আশা করি, এতে কোনো সন্দেহ নাই। সেজন্যে এই মাসটা আমাদের কাছে খানিকটা গুরুত্বপূর্ণ।
তো আমি এবার একে একে যেসব কথা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলাম সেগুলো একটু একটু বলি। একটা হচ্ছে যে জাহিদের গ্রেপ্তারের বিষয়টা পরিষ্কার করব। জাহিদ স্বীকারই করেছিল যেই অস্ত্রে দিয়ে সে একরামকে গুলি করেছে সেটা সে বেরও করে দিয়েছে, এবং কয়দিন আগেও দেখলাম র্যাবও এটা সাংবাদিক সম্মেলন করে তার ভূমিকার কথা বলেছে। কিন্তু তারপরও সে জামিন পেয়ে গেছিল, এখন তাদের সঙ্গে ঘোরাফেরা করছিল। এই জাহিদ যেদিন আমি ২৬ তারিখে সমাবেশ দিলাম হাজারি রোডে, সেদিন একমাত্র জাহিদ সে তার কোমরে অস্ত্রটা দেখিয়ে ডিউটি করছিল, অর্থাৎ আমাদের লোকজনকে হাজারি রোডে ডিউটি যারা দিচ্ছিল না তাদের মধ্যে অন্যদেরও হয়তো অস্ত্র ছিল, আমি জানি না, কিন্তু তাদেরটা থাকলেও রাগঢাক করে রেখেছিল, কোমরে গুঁজে রেখেছিল। কিন্তু একমাত্র এই জাহিদ সে তার শক্তি সামর্থ্য প্রভাব বোঝানোর জন্য সে ওই অস্ত্রটার কিছুটা প্রকাশ্যে রেখেছিল এবং আমাদের লোকজনকে মারধরের প্রশ্নে ভূমিকা রেখেছিল। তো যাই হোক, ওদের পক্ষে এই ২৬ তারিখে অর্থাৎ ২৬শে মার্চও যে এত কাজ করেছে বা কাজের দায়িত্ব পেয়েছে, এখন হঠাৎ করে তাকে আবার গ্রেপ্তার করানো হলো কেন? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসতে পারে। এই প্রশ্নের অন্য উত্তরের দিকে এখন যাব না। দীর্ঘদিন থেকেই ওকে ভয় পাচ্ছিল বড় বড় নেতারা, তবে ছেলেটা একটু বোকা কিংবা আবেগী। যেমন কোনো একটা কারণে সে সম্প্রতি বলে বেড়াচ্ছিল, গোপনে নয় খানিকটা প্রকাশ্যে, যে ভুল করেছি, একরামকে না মেরে এইটাকে মেরে দিলে আমাদের এত জিল্লতি হইতো না, অনাহত আমরা একটা ভুল করে একরামকে মেরে ফেললাম, ভুল হয়েছে, এখন এই ভুলের কিছুটার আমাদেরকে কিছুটা খেসারত দিতেই হবে। তো এই কথাটাই শুনতেছে যে মূল কারণ তার পরবর্তীকালে গ্রেপ্তার করানোর হওয়ার। শুনেছি গতকাল অর্ডার হয়েছিল, আজকে আবার তাকে রিমান্ডে নিয়েছে। আগেও তার উপর নির্যাতন হয়েছে, এবার বোধহয় আরও নির্যাতন হবে যাতে সে মুখ না খোলে, অথবা এমনকি আমি সন্দেহ করি তাকে ক্রস ফায়ারও দিয়ে দিতে পারে, নতুবা সে যেরকম ক্ষিপ্ত হয়ে গেছে সে আসল সব কথাই বলে দিবে। এবং এই জন্যই আবার মিস্টার তার গ্রেপ্তারের বিরুদ্ধে ছিল। তার বক্তব্য হলো যে সে তো এখন গ্রেপ্তার করলে অনেক কিছু ফাঁস করে দিবে, তাতে তো আমাদের ক্ষতি হবে। তো এ নিয়ে সিন্ডিকেট নেতার সঙ্গে শুনেছি মিস্টারের কিছু টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এটা পরিষ্কার নয়। তবে এই জেহাদকে নিয়েও ছাড়াও অনেক বিষয়ে সিন্ডিকেটের মধ্যে বিরোধ বিবাদ দেখা দিয়েছে। তো এটা মনে হয়, কেননা সিন্ডিকেট যে জেহাদকে অ্যারেস্ট করাইল আর এদিকে মিস্টার লোকজন নিয়ে তার সঙ্গে প্রতিদিন কোর্টে দেখা করতে যায়, এটাও তাদের মধ্যে একটা ডিভিশন। এদিকে রহমান বিকম কদিন আগে একটা প্রতিনিধি সভা গুরুত্বপূর্ণ হয়েছে আপনার সনুয়াতে, সেখানে তাকে দাওয়াত দেওয়া হয় নাই। এই জন্য সে ইতিমধ্যে বেশ কিছু, আমি আর এই ফেনীর প্রশ্ন করেছে বা কিছু বলেছে বা আমাকে মূল্যায়ন করা হচ্ছে না ইত্যাদি। তো এটা কিন্তু আবার কেন্দ্রীয় নেতাদের জানালেও ফেনীর নেতারা এখনো টের করতে পারে নাই। কিন্তু কেন্দ্রীয় একেবারে উচ্চ পর্যায়ের নেতাদের একজন বলেছে যে ঠিক আছে, আপনি কিছু করার দরকার নাই, আমরা পুরো জেলা কমিটিটাই, আপনি যখন থাকতে চান না, আমরা পুরো জেলা কমিটিটাই বাতিল করে দেব, নতুন করে কমিটি করব। তো কমিটি কীরকম হবে সেরকম কথাও বাজারে বেরিয়েছে, কিছু বিশ্বাসযোগ্য কিছু বিশ্বাসযোগ্য নয়। এখন জেহাদের বিষয়টা কোন দিকে যায় খানিকটা দেখার বিষয়। তবে আমি বোধহয় একরাম হত্যার একেবারে শুরুর থেকে বলেছিলাম যে এটা আল্লাহর বিচার, কখনো ভুল হয় না, এটা পাপ বাপকেও ছাড়ে না,
সুতরাং যারা পাপ করেছে, হঠাৎ করে না হলে কি করে মোড় নিল এই মামলাটা এখন আর একেবারে কারো কিছু হবে না এ কথা বলা যাচ্ছে না। নিশ্চিতই অনেকটা যে যারা দোষী তারা ছাড় পাবে না সেই পর্যায়ে চলে গেছে। এখন সিন্ডিকেটের পরিস্থিতি, আরেকটা ঘটনা ঘটেছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন হাবের নির্বাচনে আবদুল্লাহ পরাজিত হয়েছে। সবসময় শুনে আসছে আবদুল্লাহ সিন্ডিকেট নেতার ভাগ্নি জামাই বা কি ইত্যাদি আত্মীয়। এখন সেই ভাগ্নি জামাইয়ের জন্য সিন্ডিকেট নেতা ঢাকায় অনেক চেষ্টা তদবির টাকা পয়সা খরচ করেছে এবং কোনো এক যুব নেতার সঙ্গে কন্ট্রাক্টও হয়েছিল যে তাকে আবদুল্লাহ পার হতে পারে নাই। এতে শুধু আবদুল্লাহ নয়, সমগ্র সিন্ডিকেটেরই ভাবমূর্তি দারুণভাবে নষ্ট হয়েছে, অন্তত ঢাকা অঞ্চলের ফেনীবাসীর কাছে। এদিকে আবার ওই কিছুটা টানাপোড়েনও সৃষ্টি হয়েছে এবং কিছু কথা বাইরে উঠছে। এদিকে শোনা যাচ্ছিল যে এই যুবনেতা আবার ঢাকা থেকে এমপি নির্বাচন করবে। এখন আবদুল্লাহর লোকেরা রাস্তায় রাস্তায় বলছে আমাদেরকে যখন এখানে বেইজ্জতি করছে এমপিগিরি খাওয়াই দিমু ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। তো যাই হোক, মোট কথা এটাও সিন্ডিকেটকে খাটো করেছে, সিন্ডিকেটের কে দুর্বল করেছে। এগুলো সমন্বিতভাবে সম্মিলিতভাবে একাত্র করলে এটা একেবারেই পরিষ্কার। যেহেতু নির্বাচন অল্প কদিন পরে, সমস্ত দিক বিবেচনায় দেখা যাচ্ছে তাদের অবস্থা খারাপ। নির্বাচনে যে সিন্ডিকেট নেতারা আর নমিনেশন পাবে না এতে তো কোনো সন্দেহ নাই। প্রতিদিনই তো নেতারা, আওয়ামী লীগ নেতারা ওবায়দুল কাদের প্রতিদিনই বলছে এরা নমিনেশন পাবে না। তো এখন যদি নমিনেশন না পায়, এমপিও না থাকে, এসব যেসব ঘটনা চলতেছে এসবও চলতে থাকলে তাদের তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আল্লাহর রহমতে। এগুলো আমরা কিছু করতে পারি নাই, যদিও আল্লাহর তরফেই হচ্ছে। এবার আমি আওয়ামী লীগের একটা তথ্য সকলকে জানিয়ে রাখি, এটা কিছুটা কাজে লাগতে পারে। যেমন খাজা আহমদ সাহেব কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়েছেন 1964 সনে চিটংয়ের জেমসন হলে। সেদিন আমিও ছিলাম। আলতাফ নামে ফেনী কলেজের সাবেক এক জিএস সেও ছিল। আর আওয়ামী লীগের জন্ম হয়েছে 1948 সনে। কিন্তু অনেকের ধারণা আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই বুঝি খাজা সাহেব আওয়ামী লীগে ছিলেন। আসলে খাজা সাহেব এর অনেক পরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আরেকটা হচ্ছে, স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম সভাপতি ফেনীর ছিলেন তালেব আলী, খাজা সাহেব নয়। বরং সেদিনকার কাউন্সিল অধিবেশনে ভোটাভুটি হয়েছিল এবং সেই ভোটাভুটিতে তালেব আলীর কাছে খাজা সাহেব পরাজিত হয়েছিলেন। খাজা সাহেবের একটা মহানুভবতা ছিল, উনি সেদিন ওই পরাজয়ের তালিকায় দস্তখত করে দিয়েছিলেন এবং ওটাকে সাদরে মেনে নিয়েছিলেন। আর প্রথম সভাপতি ছিল আমাদের বৈশেখপুরের মৌলানা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক ছিলেন আমাদের ফুলকাজির টুকটাক হুদা। এই বিষয়গুলো বোধহয় হালকা পাতলাভাবে আমাদের ফেনীর আওয়ামী লীগের ইতিহাসের কারণে জানা থাকা দরকার। সেদিন কিন্তু আজকের সভাপতি আমাদের আব্দুর রহমান বিকম তালেব আলী সাহেবের পক্ষে ছিলেন, খাজা সাহেবের পক্ষে ছিলেন না। তো এটা এমনি জাস্ট একটা এই তথ্যটা সকলে জানার জন্যে যে ফেনী জেলা, স্বাধীন ফেনী জেলার প্রথম নির্বাচিত সভাপতি ছিল তালেব আলী। এখন হচ্ছে, আমি আবার বলেছিলাম বোধহয় সেদিন পুলিশি অভিযান চলছিল শনিবারে। এই অভিযানটির খবর শেষ হলে দেব, কিন্তু দেবার কিছু নাই। সব আইওয়াস, সব প্রহসন, কোনো ঘটনাই নাই। একটা লোক অ্যারেস্ট করেছে, ফাহালিয়ার পিয়ন, এই জাতীয় আরো 3-4 জন অ্যারেস্ট হয়েছে। অথচ ভরপুর অস্ত্র, ভরপুর ইয়াবা, ভরপুর ফেন্সিডিল, ফেনীতে মাদকের ব্যবসা রমরমা। অথচ
এত বড় অভিযান, শত শত পুলিশ নিয়ে অভিযান, বলা হচ্ছে ব্লক রেড, অর্থাৎ কেউ এদিক ওদিক পালাতে পারবে না, যে যেখানে আছে ওখানেই অবস্থান করতে হবে। শুনতে খুবই ভালো লাগলো, সবাই খুশি হলো, কিন্তু পরে রেজাল্ট শূন্য। এই ধরনের ঘটনা আমার মনে হয় পুলিশের করা উচিত নয়। এই জন্যে পরবর্তী সময়ে যখন আবার পুলিশ কোনো বড় অভিযান করবে বা করতে চাইবে, মানুষের আস্থা হারাবে। সেদিনের এই অভিযান নিশ্চয়ই অনেক টাকা পয়সা খরচ হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু তাতে আমাদের কোনো আশার বাণী মানুষ শুনতে পায়নি। এটা মানুষ নিজেরা খুবই হতাশ হয়েছে। এখন সিন্ডিকেটের আরেকটা নমুনা হচ্ছে, তারা যে খানিকটা দুর্বল হয়ে গেছে, তার একটা নজির হচ্ছে ঠিক এই মুহূর্তে বর্তমান সময়ে অনেক নেতা দেশের বাইরে। আলাউদ্দিন নাসিম বাইরে, সিন্ডিকেট নেতা বাইরে, মেয়র ডুলা বাইরে, এদিকে আবার আমাদের এটা কি দিদার মামুন, এরাও বাইরে, এরা আবার মালদ্বীপে গেছে। কার কাছে শুনছে, আমি গেছি, এটা ওখানে খুব আদর যত্ন করে ওখানকার লোকেরা, ওখানে গেছে, জানি না কি পরিস্থিতি। মোট কথা, বড় বড় নেতাদের মধ্যে একটা প্রবণতা, এই মুহূর্তটা সবাই কেন জানি বাইরে। তো এত নেতা, রহমান বেগমও বাইরে, তো এখন এদিকে সুশনও বাইরে। সুশন বাইরে এই জন্য তার গলায় একটু জটিল সমস্যা দেখা দিয়েছে। আগেও সিঙ্গাপুর থেকে সে করেছিল, চিকিৎসা করিয়েছিল, কিন্তু সিঙ্গাপুর থেকে দেশে আসার পর কয়েকদিন আগে সমস্যা হয়েছিল। এখন আবার ইউনাইটেড হসপিটালে গেলে তারা বলছে যে দেরি হয়ে গেছে, আবার সিঙ্গাপুর যান, আমাদের পক্ষে সম্ভব না। মোট কথা, পরিস্থিতি খারাপ, আর বড় বড় বক্তৃতা বোধহয় চলবে না। এটা হচ্ছে এটা সেই একই জিনিস, আল্লাহর মার, আল্লাহ মানে পাপ কাউকে ছাড়ে না। এখন আমি আজকে আর আমার কাছে খুব বেশি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট নাই, তবে একটা পয়েন্ট আজকের ভাষণের সবচাইতে গুরুত্বপূর্ণ। সে পয়েন্টটা বলার আগে আমি বলি, একটা কাহিনী ছোট্ট করে বলি। যেটাতে আমরা ছেলেবেলায় প্রায় একটা ছবি দেখেছিলাম জেমিনির তখনকার ছবি হলেই মানুষ হল ভর্তি হয়ে যেত, খুব নাম করা জেমিনি কোম্পানিটা। তার ছবিটার নাম ছিল বহুত দিন হুয়ে। ওটা ছিল বোম্বের ছবি, কিন্তু রতন কুমার নামে একটা বাচ্চা ছেলে অভিনয় করেছিল, খুব গুরুত্বপূর্ণ অভিনয়। সেই বহুত দিন হুয়েতে দুই রাজার মধ্যে যুদ্ধ লেগেছিল। সেই যুদ্ধের সময় একজন ছিল জাদুকর, সে জাদু দিয়ে বিপক্ষের সমস্ত সৈন্যকে পাথর বানিয়ে ফেলে। পরে পাথর যাকে বানিয়েছে তারই একটি ছেলে বেঁচেছিল বাইরে। সে আস্তে 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 বিভিন্ন কৌশলে ওই জাদুকরকে হত্যা করেছিল। একটা পাখিকে মেরে ফেলাতে জাদুকর মরে গেছে, সৈন্যরাও জীবিত হয়ে উঠেছে। তার আগে অনেক বছর ধরে তারা পাথর হয়েছিল। তো আমার কেন জানি মনে হচ্ছে, আমার ফেনী অঞ্চলে যেখানে যেটাই করছে, কেউ কোনো প্রতিবাদ করছে না, যেন আমরা সবাই পাথর হয়ে গেছে। কখন কবে সেই ছেলেটি বড় হবে, সে আবার এই জাদুকর, যেই জাদুকররা ফেনীবাসীকে আজকে পাথর করে রেখেছে, তাদের টুটি টিপে ধরবে। কোন পাখি কোন কিসের টুটি টিপে ধরবে, আমরা মুক্ত হব জানি না। দুর্ভাগ্য। আমি শুধু একটা ঘটনা বলি। শনিবার 15ই এপ্রিল কলেজ অঞ্চল, পাইলট হাই স্কুল অঞ্চলে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছিল। ঠিক পরীক্ষা চলাকালে 10:30টায় একটি হেলিকপ্টার এসে নামলো। এই হেলিকপ্টার এসে নামার অর্থই হলো বিকট শব্দ দূষণ, ধুলাবালিতে। এখন যেখানে আগে 17 নম্বর ছিল, ওখানে যে বিল্ডিং, অসংখ্য ছেলেরা পরীক্ষা দিচ্ছিল, ধুলাবালি আর শব্দে তারা একাকার, তাদের মধ্যে আতঙ্ক। অন্য দিকটায় পিছনে, কারণ যেখানে হেলিকপ্টারটা নেমেছে
তার থেকে মাত্র 1000 গজ দূরেই হাজার হাজার ছেলে পরীক্ষা দিচ্ছে। শব্দ দূষণ আছে, ধুলাবালির বিষয় আছে। এই যে পরীক্ষা 144 ধারা জারি আছে, ওখানে আমাদের মহিলা ক্যাডেট কলেজের ছাত্রীদের সিট আছে। তাদেরকে নেয়ার জন্য যে বাস আসে, বাসও মুঘল সুইটসের কাছে থাকে, কাছে এদিকে আসে না। সেখানে হেলিকপ্টার নিয়ে আলাউদ্দিন নাসিম নামলো 10টা 30 মিনিটে। এখন ইচ্ছা করলে স্টেডিয়ামেও নামা যেত, ইচ্ছা করলে সে যে উদ্দেশ্যে এসছে কাকে জানি বিদায় দিবে ইউনিভার্সিটির, সেখানেও অনেক খালি জায়গা আছে, নামা যেত। এখন আমরা তো তাদের ক্ষমতা দেখেছি, তাদের ক্ষমতা আছে স্বীকার করি তো, তাদের টাকা আছে স্বীকার করি তো, হেলিকপ্টারেই তারা চড়বে। কিন্তু এত দেখানোর কি দরকার? দেখাও, আমরা তো দেখেছি, আমাদেরকে দেখিয়ে লাভ কি? কিন্তু প্রশ্ন হচ্ছে, হেলিকপ্টারে তোমার টাকার ক্ষমতা দেখাতে গিয়ে এতগুলো ছেলের যেই কষ্ট দিয়েছ, অনেক ছেলে যে পরীক্ষার অন্তত 15 মিনিট থেকে আধা ঘন্টা বিঘ্ন ঘটেছে, এর দায়িত্বটা কে দেবে? তার চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় যে এই এত বড় ঘটনা, এত বড় একটা জঘন্য রকমের ছোট কাজ, এটার জন্য কোনো ছাত্র প্রতিবাদ করতে পারে নাই, কোনো শিক্ষক প্রতিবাদ করে নাই, কোনো অভিভাবক প্রতিবাদ করে নাই, কোনো সংগঠন প্রতিবাদ করে নাই, কোনো দল প্রতিবাদ করে নাই, কোনো সাংবাদিক একটি কথা লিখে নাই। সেজন্যই শুধু আমি বলছিলাম যে আমরা সবাই এখন পাথর। আমরা যেটাই করুক, আলাউদ্দিন নাসিম এটা নয়, একেবারে ছেলেদের মাথার উপরে বসে যদি 2-4টা ছেলেকে মেরেও ফেলতো, তবু কোনো প্রতিবাদ হতো না, কোনো সাংবাদিক লিখত না। সেজন্য ভাবছিলাম কখন আসবে সেই ছেলেটি যে তার বাপকে এবং সেনা বাহিনীকে মুক্ত করেছিল। তবে মনে হয় আসবে, মনে হয় রওনা হয়ে গেছে, বেশি দিন নাই। আমি একটা পরীক্ষা করেছি 26 তারিখ, সেই 26 তারিখে কি দেখা গেছে, কি হতে পারে সিন্ডিকেট জানতো, তাই নিজে 3-4 বার টহল দিয়েছে আজারি রোডে। যদি এসব না করত, অথবা যদি এসব ডিউটি ফিউটি না দিত ব্যাপকভাবে, তো সেদিন বিশ্ব রেকর্ড হতো, বিশ্ব রেকর্ড। আমিও যাব, আবার সমাবেশ হবে, সেদিন হয়তো সেদিনই সব ভেসে যাবে। আল্লাহর রহমতে হতাশ হবেন না। আমি বারবার ফেনীবাসীকে বলি, আপনাদের হয়তোবা সময় গেছে বলে হতাশা ঘিরে ফেলেছে, কিন্তু আমি বলছি হতাশ হবেন না, আর সময় বেশি নাই, আর বেশি ধৈর্য ধরতে হবে না। এখন বিশেষ করে সর্বোচ্চ যদি লাগে নির্বাচনের কাছাকাছি সময় পর্যন্ত, যেই মুহূর্তে খবর পৌঁছবে যে নমিনেশন পাচ্ছে না, পায় নাই নিশ্চিত, সেই মুহূর্ত থেকেই পালাতে থাকবে। এখনই তো তারা বিদেশে গিয়ে বোধহয় ঘরটর ঠিক করছে, বা আমিও কিন্তু বিদেশে যাই, আমি কিন্তু অন্য উদ্দেশ্যে না, আমার তো কাজ নাই আপাতত। সেজন্য আমি সময় কাটানোর জন্য মাঝে মধ্যে চিকিৎসার জন্য কি হয়েছে জানি না, বিশেষ করে আমার চোখটা, আমি যখন বাইরে বিশেষ করে মালয়েশিয়া থাকি তখন চোখটা ঠিক থাকে, কিন্তু যখন দেশে আসি 2-1 দিনের মধ্যেই আবার এটা একটু ডিস্টার্ব করে। তো যাই হোক, বোধহয় বিদেশে যাওয়াও বন্ধ করব। আগামী রমজান মাসটা পার হলেই আলামত দেখতে পাবেন। এই ঈদের পরে কিছু আলামত শুরু হবে। আর কতদিন বসে থাকবো, মরার তো সময় হলো। তো সেই জন্য ওরা কিছু কিছু আলতু ফালতু কথা বাজারে ছাড়ছে, এগুলো বোধহয় বলা ঠিক হবে না, দরকারও নাই। আমি শুধু এইটুকুন বলি যে সব কিছুর শেষ আছে, এদের এটা শেষ হবে। ওই জাদুকরের জাদুবিদ্যাও শেষ হয়েছিল, এদের এই কর্মকাণ্ডের অবসান হবে, কেউ রুখতে পারবে না। যেমন কবি নজরুলের সেই ঐতিহাসিক কবিতাটি কান্ডারি হুঁশিয়ার, আপনারা জানেন, দুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আছো জওয়ান হও ভগবান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরিপার। সুতরাং আমাদেরকে
তরি পার করতেই হবে। শুধু আমার অনুরোধ যে ফেনীবাসী আপনারা আরেকটু সাহস করুন, সাহস করে এগিয়ে আসুন, আরেকটু অগ্রগামী হন, আরেকটু সংগ্রামী ভূমিকা নেন। তো আমি আধা ঘন্টায় বক্তৃতা শেষ করব, বারবার বলেও শেষ করতে পারি না। তো আজকেও আধা ঘন্টা হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দেব না। এখন আপনাদের আমি শুধু আবার বলি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, জয় বাংলা।